আসসালামু আলাইকুম। আজকে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যার ভিতরে যতগুলো শ্রেণী বিভাগ আছে সবগুলো সম্পর্কে সম্যক একটা ধারণা নেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও থেকে। প্রথমে আমরা যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো সবসময় ধনাত্মক হবে এবং পূর্ণ সংখ্যায় হবে, অর্থাৎ অখণ্ড হবে। তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কি হবে? এগুলো সব সময় ধনাত্মক হবে, ধনাত্মক সংখ্যা হবে এবং এগুলো সবসময় অখণ্ড সংখ্যা হবে, অখণ্ড বা পূর্ণ হবে। অখণ্ড বলতে যা বোঝাচ্ছে যে এইরকম 1, 2, 3 এই ধরনের কিছু সংখ্যা এখানে কখনো 3.2 বা এরকম দশমিক অথবা 2/3 এই ধরনের ভগ্নাংশ, এই ধরনের সংখ্যাগুলো হবে না। অর্থাৎ যে সংখ্যাগুলো পূর্ণ অবস্থায় আছে, যেরকম এখানে এক এক বলতে শুধু একই বোঝায়, একের বেশিও না কমও না, এটা একটা অখণ্ড বা পূর্ণ অবস্থায় আছে। এই ধরনের সংখ্যাগুলোর সামনে যদি ধনাত্মক চিহ্ন থাকে, অর্থাৎ প্লাস চিহ্ন থাকে, তাহলে সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হবে। আর এই স্বাভাবিক সংখ্যা সবসময় এক থেকে শুরু হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হবে? এক থেকে, এবং এইটা এক এক করে বাড়তেই থাকবে এবং অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যার ধারাটা হচ্ছে এই ধরনের হবে: 1, 2, 3, 4, 5, 6 এইভাবে অসীম পর্যন্ত চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। আশা করি স্বাভাবিক সংখ্যাটা বুঝতে পারছি। আর এই স্বাভাবিক সংখ্যা, এটাকে যেহেতু ন্যাচারাল নাম্বার বলা হয়, এই জন্য স্বাভাবিক সংখ্যাকে একত্রে বোঝানোর জন্য এন দ্বারা প্রকাশ করা হয়। এন দ্বারা কি বোঝাচ্ছে? এন দ্বারা বোঝাচ্ছে স্বাভাবিক সংখ্যা। সেটের অঙ্ক করার সময় এই চিহ্নটার প্রয়োজন হয়, কারণ সেটের ভিতর অনেক সময় এন লেখা থাকে। তাহলে এই এন দ্বারা কি বোঝাবে? এই এন দেখলেই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ ওই সংখ্যাগুলো কখনো ঋণাত্মক হইতে পারবে না এবং খণ্ড বা ভগ্নাংশ হইতে পারবে না। সবসময় কি হইতে হবে? ধনাত্মক হইতে হবে এবং অখণ্ড হইতে হবে। আশা করি স্বাভাবিক সংখ্যার ব্যাপারটা বুঝতে পারছি। এরপর আমরা যে সংখ্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে এক ধরনের অখণ্ড সংখ্যা। এটা হচ্ছে অখণ্ড সংখ্যা, অখণ্ড বা যেগুলো পূর্ণ অবস্থায় থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রেও আমরা দেখছি ওখানে অখণ্ড সংখ্যা থাকবে বা পূর্ণ সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা একই জিনিস দেখতেছি, অখণ্ড বা পূর্ণ জিনিস থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মধ্যে তফাৎ কোথায়? তফাৎটা হচ্ছে পূর্ণ সংখ্যার ভিতর ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য থাকবে এবং জিরো থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা শুধু ধনাত্মক অংশটা নিয়ে কাজ করছি, আর পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক এবং শূন্য থাকবে। তাহলে এখানে আমরা পূর্ণ সংখ্যার উদাহরণ কোনগুলো হবে? এগুলো হবে 0, 1, 2, 3, 4 এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এবং ঋণাত্মক অংশ যেহেতু পূর্ণ সংখ্যার অংশ, তাহলে আমরা কি লিখতে পারবো? -1, -2, -3 এইভাবে ঋণাত্মক দিকে চলতে থাকবে। অর্থাৎ যত অখণ্ড ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য আছে সবগুলো মিলেই হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এই পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টিজার, এবং সেটের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। পূর্ণ সংখ্যাকে তাহলে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? জেড দ্বারা। জেড যদি আমরা কোথাও দেখি তাহলে ওইটা দ্বারা আমরা বুঝতে পারবো ওখানে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। এটা সেটের ক্ষেত্রে কাজে লাগে। সেটের ভিতর যদি আমরা দেখি, সেটের অঙ্কের ভিতর যদি আমরা দেখি জেড আছে, তাহলে ওখানে আমরা বুঝতে পারবো পূর্ণ সংখ্যা বসবে। অর্থাৎ ওই সংখ্যাগুলো মাইনাসওয়ালা হতে পারে, প্লাসওয়ালা হতে পারে, অথবা জিরো হতে হবে। এবং অবশ্যই সংখ্যাগুলোকে কি হতে হবে?
অখণ্ড হতে হবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি। এরপর আমরা যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যা কি? ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে সবসময় এই প্যাটার্নটা ফলো করতে হবে, পি বাই কিউ, অর্থাৎ উপরে একটা অংশ থাকবে, নিচে একটা অংশ থাকবে এবং সেটা ভাগ চিহ্ন দ্বারা আলাদা থাকবে। উপরের অংশটাকে লব বলা হয়, নিচের অংশটাকে হর বলা হয়। এবং এই ক্ষেত্রে সর্বদা এই যে হর থাকবে, এই হরটা কখনো জিরো হতে পারবে না। কেন জিরো হতে পারবে না? কারণ হর যদি জিরো হয়, সাপোজ যদি আমরা এইভাবে চিন্তা করি যে পি ডিভাইডেড বাই জিরো, তাহলে এটার মান অনির্ণয়। অনির্ণয়। তাহলে আমরা জানি যে কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে সেটার মান নির্ণয় করা যায় না, এই জন্য ওই মানটা হবে অনির্ণয়, অর্থাৎ কিউ এর মান জিরো হতে পারবে না। আবার কিউ এর মান ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে ওয়ান হতে পারবে না। কেন ওয়ান হতে পারবে না? যদি আমরা এটাকে এইভাবে চিন্তা করি, পি ডিভাইডেড বাই ওয়ান, এটা দ্বারা আমরা বুঝবো শুধু পি। আর এই রকম সংখ্যা থাকলে সেটা পূর্ণ সংখ্যায় পরিণত হবে। এটা তাহলে পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। যেহেতু আমরা এখানে ভগ্নাংশ নিয়ে আলোচনা করতেছি, তাহলে এই ভগ্নাংশের ভিতরে পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে ভগ্নাংশ হওয়ার জন্য শর্ত কি? সেটা হচ্ছে পি বাই কিউ আকারে হতে হবে এবং হরটাকে শূন্য হওয়া যাবে না এবং অন হওয়া যাবে না। তাহলে এখন যদি আমরা কিছু উদাহরণ দেখি, যেমন 2/3 এইটা হইতে পারে, 3/2 হইতে পারে, আবার এইরকমও হইতে পারে, পাঁচ সমস্ত 1/3 এই ধরনের হতে পারে। তো যে সকল ভগ্নাংশের ক্ষেত্রে হর বড় হবে, অর্থাৎ হরটা লবের চেয়ে বড় হবে, সেগুলোকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এগুলো প্রকৃত ভগ্নাংশ। যে সকল ভগ্নাংশের ক্ষেত্রে হর লবের চেয়ে ছোট হবে সেগুলোকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটা অপ্রকৃত ভগ্নাংশ। এবং যে সকল ভগ্নাংশের ক্ষেত্রে একটা প্রকৃত অংশ থাকবে এবং এই ধরনের সমস্ত আকারের অংশ থাকবে, যেমন এখানে আছে 5 সমস্ত 1/3, এই ধরনের ভগ্নাংশগুলোকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। এবং এই মিশ্র ভগ্নাংশগুলো থেকে অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যায়। এখানে কিভাবে কনভার্ট করা হয়? 3 দ্বারা 5কে গুণ করতে হবে এবং সেই গুণফলটা এই লবের সাথে যোগ করে দিতে হবে। তাহলে নিচে 3 এইরকমই থাকবে, উপরে হচ্ছে 3 × 5 = 15 প্লাস 1 = 16। তাহলে এটাকে আমরা কি পাচ্ছি? অপ্রকৃত ভগ্নাংশ পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ একটা থেকে আরেকটাতে রূপান্তর করা যায়। আশা করি ভগ্নাংশের ব্যাপারটা বুঝতে পারছি। আর এখানে আরেকটা জিনিস বলে নিতে চাই, যদি কোনো ক্ষেত্রে নিচে 1 আসে, অর্থাৎ আমরা যদি এরকম চিন্তা করি 3/1, তাহলে এটা আমরা কি লিখতে পারি? 3 লিখতে পারি। তাহলে এই 3 তো আমরা একটু আগে দেখে আসছি, এটা পূর্ণ সংখ্যা, বা আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। যেহেতু আমরা এখানে ভগ্নাংশ নিয়ে আলোচনা করতেছি, তাহলে ভগ্নাংশের মধ্যে আমাদের স্বাভাবিক সংখ্যা আসতে পারবে না। আর যদি স্বাভাবিক সংখ্যা আসেই, তাহলে ওইটাকে তো আর আমরা ভগ্নাংশ বলবো না, ওইটাকে স্বাভাবিক সংখ্যাই বলবো। এই জন্য ভগ্নাংশের ক্ষেত্রে হরের মান কখনো অন হতে পারবে না এবং জিরো হতে পারবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংখ্যার ধরন, যেটা মূলদ সংখ্যা নামে পরিচিত। তো মূলদ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেগুলোকে বলা হবে মূলদ সংখ্যা। এখানে শুধুমাত্র মনে রাখতে হবে কিউ নট ইকুয়াল জিরো, কারণ কিউ এর মান যদি জিরো হয় তাহলে সেটা অনির্ণয় হবে, অর্থাৎ সেটা নির্ণয় করা যাবে না, এই জন্য ওটা কোনো সংখ্যার মধ্যে আসবে না। এবং পি ও কিউ সর্বদা পূর্ণ সংখ্যা হবে, সর্বদা পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, এখানে তাহলে আমরা বলতে পারি, যদি আমরা বলি 2/3 এটা একটা মূলদ সংখ্যা,
যদি আমরা বলি 5/7 এটা একটা মূলদ সংখ্যা। যদি আমরা বলি 5/1 অর্থাৎ যদি শুধু আমরা 5 বলি তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা হবে। আমরা বলতে পারি -2/3 এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা মূলদ সংখ্যা। কেন? কারণ এই পি এবং কিউ এগুলো পূর্ণ সংখ্যা হবে, আর পূর্ণ সংখ্যার মধ্যে আমরা জানি প্লাস মাইনাস জিরো সব কিছুই আছে। সেই হিসেবে জিরো একটি মূলদ সংখ্যা, কারণ জিরোকেও আমরা 0/1 এইভাবে লিখতে পারি, অর্থাৎ p/q আকারে লিখতে পারতেছি, যেখানে p এর মানটা 0 এবং q এর মানটা 1। আরও কিছু সংখ্যা আছে যেগুলো দশমিক সংখ্যা, যেমন 1.5 যদি বলি, এটাও এক ধরনের মূলদ সংখ্যা, কারণ এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? 1.5কে আমরা লিখতে পারি 15/10। এই দশমিকের কারণে নিচে একটা অন আসছে এবং দশমিকের পর যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য আসে। তাহলে আমরা এখানে 1.5কে 15/10 আকারে লিখতে পারতেছি, জন্য এটাও একটা মূলদ সংখ্যা। কিন্তু যদি এমন হতো এখানে 1.5721 তারপর ডট 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 এইরকম অসীম দশমিক সংখ্যা যদি হতো, তাহলে এটাকে কোনোভাবেই আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না। এটাকে p/q আকারে প্রকাশ করা যায় না। যেহেতু এটাকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে এটা মূলদ সংখ্যা হবে না, অর্থাৎ এটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা, যেটা নিয়ে আমরা একটু পর আলোচনা করব। কিন্তু যদি কোনো দশমিক সংখ্যা এমন হয় 1.57 অন এরপর দেখা যাচ্ছে যে শুধু অন আসতেছে এবং ডট ডট আছে, অর্থাৎ এটা শেষে শুধু অন আসবে এইরকম কিছু বোঝাচ্ছে বা আবৃত হচ্ছে, অথবা এই সংখ্যাটাকে এভাবে লেখা যায় 1.572 যেহেতু অন বারবার আসতেছে এই জন্য অনের উপরে একটা বিন্দু দেওয়া হয়, এটাকে বলা হয় পৌনঃপুনিক চিহ্ন। এইরকম যদি থাকে তাহলে সেই সংখ্যাটাকে আমরা মূলদ সংখ্যা বলবো, কারণ এই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে এটা হবে মূলদ সংখ্যা। এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি মূলদ সংখ্যার ভিতর কি ধরনের সংখ্যা থাকতে পারে, কি ধরনের ব্যাপার থাকতে পারে সেটা নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না, এবং এই মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। কিউ, কোথাও যদি কিউ থাকে, কিউ দ্বারা আমরা কি বুঝবো? সেটা দ্বারা মূলদ সংখ্যা বুঝবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করব অমূলদ সংখ্যা নিয়ে। অমূলদ সংখ্যার জন্য আমাদেরকে মূলদ ব্যাপারটা বুঝলেই হবে। মূলদের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা গেছে এবং p এবং q ছিল হচ্ছে পূর্ণ সংখ্যা, সেগুলোকে আমরা বলছি মূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যার ক্ষেত্রে কি হবে? যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে না এবং p এবং q এগুলো হচ্ছে সবসময় পূর্ণ সংখ্যা, সেই সকল সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা, অর্থাৎ p/q আকার থাকবে না, আকারে প্রকাশ করা যাবে না যখন p, q পূর্ণ সংখ্যা। ব্যাপারটা আর একটু ক্লিয়ার হই। পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সহ সকল অখণ্ড সংখ্যাকে, অর্থাৎ 1, 2, 3, 0, -1, -10, -7 এই ধরনের যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বুঝি। যদি এমন থাকতো 1.1 বা 1.5 এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এগুলো পূর্ণ সংখ্যা নয়, কারণ এগুলো খণ্ডিত সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যার ভিতরে এটা নিয়ে আলোচনা করেছি। তো এখন যদি এইরকম একটা সংখ্যা থাকে, সাপোজ এখানে আছে √2, তো এটাকে দেখে নর্মালি আমরা মূলদ সংখ্যা মনে হইতে পারে, কারণ অনেকে ভাবতে পারে √2কে তো আমরা √2/1 অর্থাৎ p/q এর মতো করে সাজাইতে পারতেছি, তাহলে এটা কেন মূলদ সংখ্যা হবে না?
এটা মূলদ সংখ্যা হবে না, কারণ মূলদ সংখ্যার শর্তে আমরা বলছি উপরে যেটা থাকতেছে এবং নিচে যেটা থাকতেছে, যে সংখ্যাগুলো থাকতেছে এগুলোকে সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে। কিন্তু এখানে √2 পূর্ণ সংখ্যা নয়, √2 পূর্ণ সংখ্যা নয়। কেন √2 পূর্ণ সংখ্যা নয়? কারণ √2 ইকুয়াল আমরা জানি এটা ইকুয়াল 1.4142 এরকম আসতেই থাকবে। যেহেতু √2 যে অরিজিনাল ভ্যালুটা আছে সেইটা একটা দশমিক সংখ্যা এবং সেই দশমিক সংখ্যাটা দশমিকের পরে যে অঙ্কগুলো আছে সেগুলোর ভিতর কোনো পুনরাবৃত্তি না হয়ে অসীম পর্যন্ত চলতে থাকে। এই কারণে এই √2কে আমরা পূর্ণ সংখ্যা বলবো না, এবং এই √2কে যেহেতু পূর্ণ সংখ্যা বলা যাচ্ছে না, তাহলে এখানে এই √2কে আমরা p/q আকারে মূলদ সংখ্যার মতো প্রকাশ করতে পারতেছি না, যেখানে p এবং q দুইটাকেই পূর্ণ সংখ্যা হতে হবে। এই কারণে √2 একটি অমূলদ সংখ্যা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তো এখন আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে। বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে গঠিত যত সংখ্যা আছে সবগুলোকে একত্রে আমরা বাস্তব সংখ্যা বলব। তাহলে বাস্তব সংখ্যার ভিতর কি কি থাকবে? সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যা। সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠিত হবে সেটাকে আমরা বাস্তব সংখ্যা বলবো। অর্থাৎ বাস্তব সংখ্যার ভিতরে আমাদের সকল ধরনের সংখ্যা বিদ্যমান। তো এই বাস্তব সংখ্যাকে আবার আমরা চিহ্নের ভিত্তিতে 3 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ বাস্তব সংখ্যা প্লাস হতে পারে, শূন্য হতে পারে অথবা মাইনাস হতে পারে। যে বাস্তব সংখ্যাগুলোর সামনে প্লাস চিহ্ন আছে সেগুলোকে আমরা বলবো ধনাত্মক বাস্তব সংখ্যা। ধনাত্মক যেগুলোর সামনে মাইনাস আছে সেগুলোকে আমরা বলবো ঋণাত্মক বাস্তব সংখ্যা। ঋণাত্মক বাস্তব সংখ্যা। এবং শূন্য যে আছে এটাকে তাহলে কার ভিতর, মানে কোন শ্রেণী বিন্যাসে আমরা নিয়ে যাব? জিরো এবং ধনাত্মক সংখ্যা এই সবগুলোকে একসাথে অঋণাত্মক সংখ্যা বলা হয়। এগুলোকে একসাথে বলা হয় অঋণাত্মক সংখ্যা। কারণ এই অঋণাত্মক সংখ্যার মধ্যে কোনো ঋণাত্মক চিহ্ন নাই, এই কারণে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যার ভিতর আমাদের কি থাকবে? 1, 2, 1.5 থাকতে পারে, √2 থাকতে পারে, 2/5 থাকতে পারে, তারপর দশমিক থাকতে পারে, পৌনঃপুনিকলা থাকতে পারে, এই ধরনের থাকতে পারে। অর্থাৎ যে সংখ্যাগুলোর সামনে প্লাস চিহ্ন আছে সেগুলোকে আমরা ধনাত্মক সংখ্যা বলবো। সেটা হইতে পারে মূলদ, অমূলদ, যে কোনো ধরনের সংখ্যা, পূর্ণ, স্বাভাবিক, যে কোনো ধরনের সংখ্যা হইতে পারে। আর যে সংখ্যাগুলোর সামনে ঋণাত্মক চিহ্ন থাকবে সেগুলোকে আমরা শুধু ঋণাত্মক সংখ্যা বলবো। -1 হতে পারে, -2 হতে পারে, -1.3 হইতে পারে, -2/7 হইতে পারে, -√2 হইতে পারে, যে কোনো ধরনের সংখ্যা হইতে পারে, দশমিক সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ সংখ্যা হইতে পারে। অর্থাৎ শুধু মাইনাস থাকলেই হবে। মাইনাস যদি থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা বলবো। এবং অঋণাত্মক সংখ্যার ভিতরে সকল ধনাত্মক সংখ্যা থাকবে। এখানে কি থাকবে? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা থাকবে। অর্থাৎ যে সকল সংখ্যার সামনে প্লাস আছে সেগুলোকে আমরা ধনাত্মক সংখ্যা বলতে পারবো, অঋণাত্মক সংখ্যা বলতে পারবো। আর অঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে নর্মালি আমরা শূন্যটাকে নিয়ে আসি, তাহলে শূন্যটাকে শুধু আমরা অঋণাত্মক সংখ্যা বলতে পারি। আর এখানের ভিতরে যত ধনাত্মক সংখ্যা আছে, অর্থাৎ বাস্তব সংখ্যার ভিতরে যত ধনাত্মক সংখ্যা আছে সেগুলোকে আমরা অঋণাত্মক সংখ্যা বলতে পারি। এবং অঋণাত্মক সংখ্যার বিশেষত্বটা হচ্ছে শূন্যকে ইনক্লুড করা। এতটুকুই। আশা করি আমরা বুঝতে পারছি। এখানে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে তাহলে আমাকে জানালে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখানে একটা চার্ট আছে, এই চার্টের ভিতর এখানে বাস্তব সংখ্যা হবে। তো বাস্তব সংখ্যাকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো? যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না, অথবা যেখানে দশমিক, ভগ্নাংশ অসীম হয় এবং দশমিকের পরে
অঙ্কগুলো কখনো রিপিট হয় না, অর্থাৎ একই সংখ্যা বারবার আসে না। এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, যা এখানে দেখাইছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অনাবৃত বলতে বোঝাচ্ছে দশমিকের পরে অঙ্কগুলো কখনো একই ধরনের হবে না, অর্থাৎ পুনরাবৃত্তি হবে না। এবং যে সকল সংখ্যা রুটের ভিতর থাকবে, অবশ্যই রুটের ভিতরের সংখ্যাটাকে পূর্ণবর্গ হওয়া যাবে না। পূর্ণবর্গ কি? যেরকম 4, 9, 16, 25 এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই ধরনের সংখ্যা বাদ দিয়ে অন্য কোনো পূর্ণ সংখ্যা থাকলে সেটা সবসময় কি হবে? অম্লদ সংখ্যা হবে। এবং মূলদ সংখ্যার ভিতরে আছে হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার ভিতরে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক সংখ্যার ভিতরে আবার আছে মৌলিক সংখ্যা, 1 এবং যৌগিক সংখ্যা। এইভাবে এই চার্টটাতে আমরা যা যা আলোচনা করেছি সবকিছু আবার দেওয়া আছে। আশা করি সবাই বুঝতে পারছে। ধন্যবাদ সবাইকে।